কাতারের দাবি অনুযায়ী গত মার্চে তাদের আকাশসীমা লঙ্ঘনকারী ইরানি যুদ্ধবিমানের পাইলটদের অনুসন্ধানে দোহার আমন্ত্রণে এখনও সাড়া দেয়নি তেহরান। এমন অবস্থায় ইরানের সামরিক কর্মকর্তাদের নতুন করে কাতারে ইরানি তদন্ত দল প্রবেশের অনুমতি চাওয়ার দাবিকে অবান্তর মনে করছে দোহা। এই বিষয়ে মঙ্গলবার আবারও কাতার সরকারের অবস্থান স্পষ্ট করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি। We have already delivered one of their remains. আমরা ইতিমধ্যে এক পাইলটের মরদেহ তাদের কাছে হস্তান্তর করেছি এবং ইরানি প্রতিনিধি দলকে উদ্ধার অভিযানের বিষয়ে বিস্তারিত জানিয়েছি। এই প্রক্রিয়ায় রেড ক্রসকে যুক্ত করার দাবিটি কেবলই একটি মিডিয়া ট্রায়াল এবং চমক সৃষ্টির চেষ্টা। এর মাধ্যমে ইরান তাদের দেশের মানুষকে দেখাতে চায় যে তারা সর্বোচ্চ চেষ্টা করছে। They don't need any third party. তেহরানের দাবি ছিল তাদের 3 পাইলট জীবিত অবস্থায় আটক হয়েছেন, অন্যথায় তাদের অনুসন্ধানে ইরানি তদন্ত দলকে কাতার প্রবেশের অনুমতি চাইছে তেহরান। বিপরীতে দোহার এই কূটনৈতিক জানান, ঘটনার সময় অনুসন্ধানী দল পাঠাতে তেহরানকে দেয়া পূর্বের আমন্ত্রণ এখনো বহাল আছে। আনসারির মতে, কাতার যেখানে নিজেরাই সরাসরি ইরানের সাথে যোগাযোগ করছে, সেখানে রেড ক্রসের হস্তক্ষেপ চাওয়ার কোনো যৌক্তিকতা নেই। দুই দেশের সরাসরি যোগাযোগ না থাকলে আইসিআরসির প্রয়োজন হতো, কিন্তু আমরা তো ইরানের সাথে সরাসরি যোগাযোগ রাখছি। দোহা এসে উদ্ধার অভিযানের বাকি তথ্য দেখার জন্য তাদের কাছে আমন্ত্রণ পাঠানো হয়েছে, কিন্তু তারা এখনো কোনো উত্তর দেয়নি। সেই আমন্ত্রণ এখনো বহাল রয়েছে। এই বিষয়ে ইরানি সামরিক কর্মকর্তাদের সাম্প্রতিক বিবৃতির কঠোর সমালোচনা করেন কাতারি এই কূটনীতিক। মাজেদ আল আনসারি বলেন, তাদের এক পাইলটকে হস্তান্তরের পর ইরানে দাফন করা হয়েছে। এত কিছুর পরেও এমন বিবৃতি যদি তাদের অভ্যন্তরীণ কারণে হয়, তাহলে তাতে কাতারের কোনো আগ্রহ নেই। আনসারির মতে বিষয়টি খুবই স্পষ্ট এবং এতে মিডিয়া রাজনীতির কোনো সুযোগ নেই। এদিকে দ্বিপাক্ষিক কূটনৈতিক এই টানাপোড়েন সত্ত্বেও ইরান ওয়াশিংটন সংঘাত নিরসনে মধ্যস্থতার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে কাতার। হরমুজ প্রণালী নিয়ে মাস্কাট তেহরানের সমঝোতা হলে আমেরিকা ও ইরানকে আলোচনার টেবিলে ফেরানো সহজ হবে বলে মনে করছে দোহা। মাজেদ আল আনসারি বলেন, কাতারের প্রত্যাশা ইরান ওমান চুক্তিতে পৌঁছালে একই সাথে যুদ্ধবিরতি এবং তেহরান ওয়াশিংটনের আলোচনা পুনরায় শুরু হবে। আমেরিকার বিলাসবহুল জীবন ছেড়ে নিজের ভিটেমাটি আর সম্পত্তি রক্ষা করতে প্যালেস্টাইনে অধিকৃত ওয়েস্ট ব্যাংকের খুশরা গ্রামে ফিরেছেন প্যালেস্টিনিয়ান আমেরিকান লুই রিদি। নিজ ভূখণ্ডে ফিরেই তাকে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হুমকি ও বাধার মুখে পড়তে হয়েছে। নিজের ভেঙে ফেলা গেট ও সীমানা প্রাচীর পরীক্ষা করার সময় বুধবার সকালে হুট করেই লুই রিদির উপর চড়াও হয় এক সশস্ত্র ইসরায়েলি স্যাটেলার। অবরুদ্ধ বাড়িটির গেটের কাছে এসে মোবাইল ফোনে লুই রিদির ভিডিও করতে শুরু করেন ওই উগ্র ইসরায়েলি। লুই রিদিও ব্যক্তিগত ফোনে ভিডিও ধারণ করেন এবং সে সময় তাদের মধ্যে তুমুল বাকবিতণ্ডা হয়। ঘটনাস্থলে হাজির হয়ে সবাইকে সরানোর চেষ্টা করে ইসরায়েলি সেনারা, তবে পরিস্থিতি সামাল না দিয়ে উল্টো এলাকাটিকে সামরিক নিষিদ্ধ এলাকা দাবি করে লুই রিদিকে বাড়ির ভেতর চলে যেতে নির্দেশ দেয় সেনা সদস্যরা। এই সময় আইডিএফ সেনাদের পাল্টা প্রশ্ন ছুড়ে দেন এই প্যালেস্টিনিয়ান আমেরিকান। দখলদারদের সরাতে না পেরে তাকেই কেন ঘরে যেতে বলা হচ্ছে এমন প্রশ্ন করলে সব ঠিক আছে বলে এড়িয়ে যান আইডিএফ সেনারা। উগ্র স্যাটেলার এবং দখলদার বাহিনীর এমন আচরণের তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন লুই রিদি। হাতের কাছে থাকা সত্ত্বেও বসতি স্থাপনকারীদের গ্রেপ্তার না করায় ক্ষোভ জানান তিনি। একজন জঘন্য সন্ত্রাসী এসে আমাকে নিজের বাড়ি থেকে সরে যেতে বলেছে। সে সেনা সদস্যদেরকেও বলছে আমাকে সরিয়ে দিতে, অথচ সেনা কমান্ডের পুরো দল এসেও ওই সন্ত্রাসীকে গ্রেপ্তার করতে পারল না। বাড়ি দখলের অপচেষ্টা রোধে ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে নিজের বাড়ির ছাদে বিশাল এক আমেরিকান পতাকা উড্ডয়ন করেছেন লুই রিদি। ইউএস প্রশাসন ও দূতাবাসের দৃষ্টি আকর্ষণ করতেই এমন পদক্ষেপের কথা জানান তিনি। আল্লাহ না করুন, আমি যদি এই বাড়িটি রক্ষা করতে না পারি এবং তারা যদি এখানে চলে আসে, তবে তারা তাদের নিজস্ব হলুদ পতাকা ওড়াবে। কিন্তু এখন তাদেরকে হলুদ পতাকা তোলার আগে এই আমেরিকান পতাকা সরাতে হবে। আর এর মাধ্যমে ইউএস দূতাবাস এবং কর্মকর্তাদের প্রতি আমার বার্তা যে আমি সাহায্য চাচ্ছি। বারবার বলছি, আমি নিরাপত্তাহীনতায় ভুগছি, আমার পরিবারের নিরাপত্তা নিয়েও শঙ্কিত আমি।
প্যালেস্টাইনে নিজের বাড়ি রক্ষা করতে সোমবার আমেরিকা থেকে উড়ে আসেন এই প্যালেস্টিনিয়ান আমেরিকান। একটি ইউএস ফ্লাইটে তেল আভিভে নেমে সেখান থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে নিজ বাড়িতে পৌঁছান তিনি। রাতে ইসরায়েলি উগ্র স্যাটেলাইটদের গতিবিধি পর্যবেক্ষণ এবং পরিবারের সদস্যদের সাথে বাড়িতেই রাত যাপন করেন লুই। ওয়েস্ট ব্যাংকে অবৈধ বসতি সম্প্রসারণে নেতানিয়াহু সরকারের সরাসরি মদদ রয়েছে বলে অভিযোগ প্যালেস্টিনিয়ান ও জাতিসংঘ সহ বিভিন্ন মানবাধিকার সংস্থার। আন্তর্জাতিক আইন তোয়াক্কা না করে দিন দিন এই সহিংসতা ও প্যালেস্টিনিয়ানদের জমি ও বাড়ি দখলের আগ্রাসন বেড়েই চলেছে। সিরিয়ার সাবেক স্বৈরশাসক বাশার আল আসাদের পর এবার তার এক চাচাতো ভাইকেও মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির আদালত। দণ্ডিত ওয়াসিম আল আসাদ বাশারের রাজনৈতিক দল বাথ পার্টির অধীন বাথ ব্রিগেডস নামক একটি আধা সামরিক বাহিনীর প্রতিষ্ঠাতা ও কমান্ডার ছিলেন। মঙ্গলবার দামাস্কাসের স্পেশাল ক্রিমিনাল ট্রাইব্যুনাল তার মৃত্যুদণ্ডের রায় দেয়। অভিযুক্ত ওয়াসিম এ সময় আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। আদালতে ওয়াসিম আল আসাদের বিরুদ্ধে একাধিক পরিকল্পিত হত্যাকাণ্ড, বন্দি নির্যাতন এবং গৃহযুদ্ধ উস্কে দেওয়ার অভিযোগ প্রমাণিত হয়। এসব কর্মকাণ্ডকে মানবতাবিরোধী অপরাধ এবং যুদ্ধাপরাধ হিসেবে গণ্য করে রায় দেন স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক। আসামি ওয়াসিম আল আসাদকে পরিকল্পিত হত্যা, একাধিক ব্যক্তি ও শিশুকে হত্যা, নির্যাতন ও নৃশংসতার দায়ে দোষী সাব্যস্ত করা হচ্ছে, যা মানবতা বিরোধী ও যুদ্ধাপরাধ হিসেবে চিহ্নিত। পাশাপাশি গৃহযুদ্ধ উস্কে দেয়া, সম্প্রদায়গত বিভেদ সৃষ্টি, স্বাধীনতায় হস্তক্ষেপ ও নির্যাতনের অপরাধে তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবে। এর আগে গত সপ্তাহে পলাতক সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ ও তার আপন ভাই মাহের আল আসাদকেও তাদের অনুপস্থিতিতেই মৃত্যুদণ্ড দেয় এই আদালত। একই সাথে বাশারের সাবেক জাতীয় নিরাপত্তা কর্মকর্তা আতিফ নাজিবকে মৃত্যুদণ্ডের পাশাপাশি অর্থদণ্ডও দেয় দামাস্কাসের এই ক্রিমিনাল কোর্ট। 2023 সালে ওয়াসিমকে কাপ্তাগন মাদক চোরাচালানের মূল হোতা চিহ্নিত করে তার উপর নিষেধাজ্ঞা দিয়েছিল আমেরিকা। 2024 সালের ডিসেম্বরে বিদ্রোহীদের তুমুল অভিযানে বাশার আল আসাদ রাশিয়ায় পালিয়ে যান। এর মধ্য দিয়ে দেশটিতে আসাদ পরিবারের কয়েক দশকের দীর্ঘ স্বৈরশাসনের অবসান ঘটে। স্বৈরাচার মুক্ত সিরিয়ায় এই রায় উদযাপনে আদালত কক্ষের বাইরে সাধারণ মানুষ উচ্ছ্বাস প্রকাশ করেন। বেলজিয়ামের ওয়েমস সংলগ্ন সংরক্ষিত বনাঞ্চলে অব্যাহত রয়েছে রেকর্ড দাবানল। পিটল্যান্ড এলাকায় আগুন মাটির কয়েক মিটার গভীরে প্রবেশ করায় তা শনাক্ত ও সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা অসম্ভব হয়ে পড়েছে। প্রায় 3000 হেক্টর বনভূমি পুড়িয়ে দেয়া এই আগুন নেভাতে বেলজিয়াম, জার্মানি ও লুক্সেমবার্গের কর্মীরা একযোগে কাজ করছেন। মাটির উপরিভাগে আগুন না দেখা গেলেও ভেতরের উচ্চতাপ থেকে যে কোনো সময় নতুন অগ্নিকাণ্ডের ঝুঁকি তৈরি হচ্ছে। সেই সাথে ক্ষতিগ্রস্ত বন্যপ্রাণী ও ক্ষুদ্র প্রাণীদের নিরাপদে উদ্ধার করতে শুরু হয়েছে বিশেষ প্যাট্রোলিং ও বন্যপ্রাণী চিকিৎসা কেন্দ্রগুলোর প্রস্তুতি। আসল চ্যালেঞ্জ হচ্ছে পিটল্যান্ডের ভেতরের আগুন। এটি মাটির নিচে জ্বলতে থাকায় হটস্পটগুলো সহজে চোখে পড়ে। পানি ঢেলে সব জায়গায় পুরোপুরি ঠান্ডা করা ছাড়া উপায় নেই। এটা কখন শেষ হবে তা বলা কঠিন। অন্যদিকে গ্রিসে ভয়াবহ দাবানলের নেপথ্যে উঠে এসেছে চরম গাফিলতির তথ্য। তদন্ত প্রতিবেদন অনুযায়ী দেশটিতে ছড়িয়ে পড়া বিধ্বংসী দাবানলের প্রায় 75% ক্ষেত্র তৈরি হয়েছে উইন্ডফ্রাম বা ওভারহেড পাওয়ার লাইনের শর্ট সার্কিট ও ত্রুটিপূর্ণ কেবল থেকে। আইন অনুযায়ী বনাঞ্চলের উপর দিয়ে ঝুলন্ত তার নেয়ার অনুমোদন দেওয়া হয়েছিল, কিন্তু এই ধ্বংসাত্মক ঘটনা প্রমাণ করে যে বনের ভেতর এভাবে তার স্থাপন করা বড় ধরনের ভুল সিদ্ধান্ত ছিল। জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় ইউরোপ জুড়ে শুকনো বনভূমি এবং ত্রুটিপূর্ণ পরিকাঠামো যৌথভাবে দাবানল পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলছে। জনাকীর্ণ সকালে ইউক্রেনের খার্কিভ অঞ্চলের পেচেনেহি গ্রামের একটি ব্যস্ত সড়কে জোড়া ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। 1 মিনিটের কম সময়ের ব্যবধানে 2টি বান্দেরোল ক্রুজ ক্ষেপণাস্ত্রের আঘাতে মুহূর্তে ধ্বংসস্তূপে পরিণত হয় স্থানীয় ক্যাফে, দোকানপাট ও ডাকঘর এলাকা। হামলায় 10 জনের মৃত্যু নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন এবং বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। ভয়াবহ এই হামলায় 10টি আবাসিক ভবন সহ 7টি গাড়ি আগুনে পুড়ে যায়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক মাধ্যমে দেয়া এক বার্তায় এই হামলার তীব্র নিন্দা জানিয়ে পাল্টা জবাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা ঘটনার সময় ঘরে ছিলাম। প্রথমে একটি বিকট শব্দ শুনি এবং দ্রুত উঠানে দৌড়ে আসি।
চারদিকে ধোঁয়া, ধুলাবালি আর মানুষের চিৎকার ভেসে ওঠার পরপরই দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি এসে আঘাত হানে। Что и все, если дом друга. ইউক্রেন পরিস্থিতির পাশাপাশি ইউরোপ জুড়ে বাড়ছে রাশিয়ার নাশকতার শঙ্কা। রাশিয়ার গোয়েন্দা সংস্থার হয়ে পার্সেল বোমার মাধ্যমে ইউরোপে নাশকতার পরিকল্পনার অভিযোগে এক ইউক্রেনিয়ান নাগরিককে 1 বছর 3 মাসের কারাদণ্ড দিয়েছে স্টুটগার্টের একটি জার্মান আদালত। এদিকে রাশিয়ার কঠোর হুমকির মুখেও ইউক্রেনের সামরিক সহায়তা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি ব্রানহাম। দূরপাল্লার ড্রোন সরবরাহ সহ ইউক্রেনের এই সংকটকালে ব্রিটেন আগের মতোই শতভাগ পাশে থাকবে বলে জানান তিনি। This is the UK doing what it has long said it would do, which is to support Ukraine 100% against this illegal war led by Vladimir Putin. পূর্বাঞ্চলে বেসামরিক নাগরিকদের ওপর হামলা এবং ইউরোপ জুড়ে গোপন নাশকতার চক্রান্তে যুদ্ধ পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করছে। দীর্ঘ 3 বছর ধরে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী থাকা ইমরান খানের শারীরিক অসুস্থতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তাৎক্ষণিক নির্দেশ জারি করেছে পাকিস্তানের সুপ্রিম কোর্ট। আদেশে বলা হয়, আগামী 48 ঘন্টার মধ্যে 73 বছর বয়সী এই পিটিআই প্রধানকে আদিয়ালা জেল থেকে ইসলামাবাদের সাফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তর করতে হবে। আগামী 16 সেপ্টেম্বর পর্যন্ত তিনি সেখানেই একটি বিশেষ মেডিকেল বোর্ডের অধীনে চিকিৎসাধীন থাকবেন এবং পরিবারের সদস্যরা প্রতি সপ্তাহে তার সাথে সাক্ষাতের সুযোগ পাবেন। ইমরান খানের দৃষ্টিশক্তির জটিলতা সহ সাম্প্রতিক মেডিকেল রিপোর্ট পর্যালোচনা করে এই আদেশ দেয় আদালত। ইমরানের আইনজীবীদের দাবি, দীর্ঘদিন ধরে তাকে মৌলিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত করে নির্জন কারাবাসে রাখা হয়েছে। আদালতের সিদ্ধান্ত হলো আগামী 48 ঘন্টার মধ্যে ইমরান খানকে সাফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তর করতে হবে এবং সেখানে একটি মেডিকেল বোর্ড গঠিত হবে। এছাড়া তার পরিবার প্রতি সপ্তাহে তার সঙ্গে সাক্ষাৎ করতে পারবে। সাম্প্রতিক মেডিকেল রিপোর্ট, বিশেষ করে গতকাল জমা দেয় রিপোর্টের আলোকে আদালতের এই রায় অত্যন্ত ইতিবাচক ও গঠনমূলক। 1992 সালে পাকিস্তানকে বিশ্বকাপ জেতানো ক্রিকেট কিংবদন্তি ইমরান খান 1996 সালে গঠন করেন পাকিস্তান তেহরিক-ই ইনসাফ বা পিটিআই। রাজনৈতিক চড়াই উতরাই ও দীর্ঘ আন্দোলনের পর 2018 সালে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় বসেন তিনি। তবে মূল্যস্ফীতি আর অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে 2022 সালে পার্লামেন্টে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হন তিনি। 2023 সালের অগাস্টে একাধিক দুর্নীতি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়, যাকে রাজনৈতিক চক্রান্ত হিসেবে দাবি করে আসছেন সাবেক এই প্রধানমন্ত্রী। সুপ্রিম কোর্টের এই রায়কে স্বাগত জানিয়েছেন পাকিস্তানের সাধারণ মানুষ। একজন নাগরিক ও দেশের সাবেক সরকার প্রধান হিসেবে ইমরান খানের যথাযথ চিকিৎসা পাওয়া সাংবিধানিক অধিকার বলেই মনে করছেন তারা। আদালতে পেশ করা চিকিৎসা প্রতিবেদনটি প্রস্তুত করেছিল একটি মেডিকেল বোর্ড। সেই প্রতিবেদনের ভিত্তিতেই আদালত নির্দেশ দিয়েছেন। একজন সাবেক প্রধানমন্ত্রী কারাগারে যথাযথ চিকিৎসা পাননি, এটি স্পষ্ট। তাই আদালতের সিদ্ধান্তকে আমি সম্পূর্ণ সঠিক মনে করি। तो अगर अदालत ने फैसला दिया तो सही दिया। हर पाकिस्तानी के एक हक है। প্রত্যেক পাকিস্তানি নাগরিকের মৌলিক চাহিদা নিশ্চিতের অধিকার রয়েছে। ইমরান খানের চোখ ও দৃষ্টিশক্তির সমস্যা নিয়ে উদ্বেগ ছিল, তাই তাকে হাসপাতালে স্থানান্তরের রায়টি একদম যথার্থ। রাজনীতি ও নানা আইনি টানাপোড়েনের মাঝে সুপ্রিম কোর্টের এই পদক্ষেপ আপাতত কিছুটা হলেও স্বস্তি ফিরিয়ে এনেছে পাকিস্তানের রাজনৈতিক মহল ও পিটিআই সমর্থকদের মাঝে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।